সো যে কারণে টিচার সিলেকশনটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাটার এবং প্রথম থেকেই তোমাদের যদি টিচার ভুলভাল হয়ে যায় বাই চান্স, তাহলে তোমরা কিন্তু বারবার এই লুপটার মধ্যে ভরসা করে এগোতে থাকবে। 4 নম্বর ভুল, এবং এটা একটা মারাত্মক ভুল, এই ভুলটা আমি ম্যাক্সিমাম দেখতে পাই যে এই ডব্লিউপি ক্যান্ডিডেটের মধ্যেই। 2 নম্বর রিজন, এই রিজনটা 99% স্টুডেন্টের মধ্যে আমি দেখতে পাই যে তারা এই ভুলটা বারবার করে এবং রিপিটেটিভ ওয়েতে এই ভুলটা করতে যায়, সেটা হচ্ছে ফোমো। 5 নম্বর এবং সবথেকে বড় রিজন হচ্ছে 3টে বেসিক পিলার কমপ্লিট না করা। সবথেকে বড় রিজন হচ্ছে এটাই। অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, ইনফ্যাক্ট এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা অলরেডি 3 থেকে 4 বছর তাদের প্রিপারেশনে লাগিয়ে দিয়েছে, বাট স্টিল তারা আজকে সাকসেস পাচ্ছে না। সো মেন কোন রিজনগুলোর জন্যই ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টরা সাকসেস পায় না, এই জিনিসগুলো জেনে প্রিপারেশন করাটা সব থেকে বেশি জরুরি। কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত জানতে পারছো যে তোমার কোন রিজনের জন্য বা কোন ভুলগুলির জন্য তুমি সিলেকশন পাচ্ছ না, তুমি সেই ভুলগুলোই কিন্তু বারবার রিপিটেটিভ ওয়েতে করতে থাকবে এবং তুমি বুঝতে পারবে না যে তোমার কোন রিজনের জন্য সিলেকশনটা আজকে হচ্ছে না। সো সিলেকশন না হওয়ার জন্য যে 5টা বড় রিজন রয়েছে, সেই 5টা বড় কারণগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, যেন তোমরা প্রিপারেশন নিতে গিয়ে আগামী দিনে এই ভুলগুলোকে যেন তোমরা রিপিট না করো। সেই জন্য এই 5টা রিজন আজকে আমি আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমি রিমান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। টেক্সট বুকের এই মুহূর্তে একটা ভালো অফার চলছে, এই অফারের ব্যাপারে তোমাদের একটু বলে নিই, আমি টপিকে ফিরছি। এই মুহূর্তে টেক্সট বুকের এই আইপিএল স্পেশাল দে দানাদান একটা সেল চলছে। এই সেলটা চলবে 27 থেকে একদম 30 তারিখ পর্যন্ত। আর এই সেলে তোমরা এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে তোমরা যে ইয়ারলি পাস প্রোটা পাচ্ছ সেটা 360 টাকায় পেয়ে যাবে, এবং তোমাদের নর্মাল যে পাসটা রয়েছে এই পাসটা তোমরা মাত্র 219 টাকাতে পেয়ে যাবে। তবে আমি তোমাদের এই ইয়ারলি পাস প্রোটা নেওয়ার কথা বলি, কারণ পাস প্রোতে তোমরা প্রত্যেকটা এক্সামে প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট পেয়ে যাবে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউপি, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসে প্রত্যেকটা এক্সামের মক টেস্ট এবং তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই একটা পাস প্রোর মধ্যে দেখতে পাবে। এছাড়া আমাদের সেন্টারের যে বিভিন্ন ধরনের এক্সামগুলো হয়ে থাকে, আরপিএফ কনস্টেবল, এসআই, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, ব্যাংকের এক্সাম, যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা এই একটা পাসের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আর অবশ্যই এই বিদ্যাকোষ কুপন কোডটা যেন ইউজ করো, যার ফলে তোমাদের 12% ডিসকাউন্ট হয়ে তোমরা এই পাস প্রোটা 360 টাকায় পেয়ে যাও। আর এর সঙ্গে থাকছে তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, আইপিএল এর টিকিট জেতার, চান্স টু উইন আইপিএল টিকিট এভরি আওয়ার। প্রত্যেক আওয়ারে আইপিএল এর টিকিট জেতা তোমাদের কাছে একটা সুযোগ থাকছে। যারা এই বিদ্যাকোষ কুপন কোড ইউজ করে এই পাসটা কিনবে তাদের কাছে কিন্তু এই জেতার সুযোগটা ম্যাক্সিমাম থাকবে। আর অবশ্যই সিলেকশন পাওয়ার পরে তোমরা সিলেকশন পাও, ফুল রিফান্ড নিয়ে যাও। এই যে অফারটা চলছে এই স্কিমটারও তোমরা কিন্তু বেনিফিট নিতে পারবে। সো এবার আমরা টপিকে ফিরছি। তোমাদের প্রথম বিগেস্ট রিজন হচ্ছে যে কারণে তোমাদের সিলেকশন হয় না, সেটা হচ্ছে মাল্টিপল এক্সাম টার্গেট করা। দেখো প্রত্যেকে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, বাট সেক্ষেত্রে কি হচ্ছে, এক্সামের প্রিপারেশন নিতে গিয়ে তারা নিজের ডাইরেকশনে, নিজের ফোকাস থেকে সরে গিয়ে তারা মাল্টিপল এক্সামকে টার্গেট করে থাকে। দেখো এই জিনিসটা শুনতে একটু অড লাগলেও ব্যাপারটা কিন্তু একদম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। দেখো অনেকেই হয়তো প্রিপারেশন নিচ্ছে আজকে পুলিশের জন্য, বাট আগামী দিনে যদি কোনো রকমভাবে কোনো একটা এক্সাম সামনেখানে চলে আসে, তখন সে পুলিশের প্রিপারেশনটাকে ছেড়ে দিয়ে সে সেই এক্সামের প্রিপারেশনটাকে ঠিক মতো নিতে লাগবে। দেখো তোমরা যারা ডব্লিউপি বা কলকাতা পুলিশ বা ডব্লিউপি এসআইকে টার্গেট করছো, এইগুলো একই ধাঁচের একই রকমের এক্সাম, এবং এই এক্সামগুলোকে তোমরা একসাথে একই রকমভাবে একটা ওয়ান গোতে টার্গেট করতেই পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। বাট সমস্যা হয়ে যাচ্ছে তোমরা যখন এই এক্সামটাকে একটা ফোকাসের সঙ্গে তুমি যখন প্রিপারেশন করছো, সঙ্গে সঙ্গে কী দেখা যাচ্ছে, অন্য ধরনের একটা এক্সাম, যেমন সাপোজ আরপিএফের হয়তো একটা ভ্যাকেন্সি এসেছে, এবং সেই দিক থেকে কী দেখা যাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা যে হারে ডব্লিউপির একটা গোল সেট করে তারা যে হারে এগোচ্ছিল, সেই জিনিসটাকে তারা তাদের প্ল্যানটাকে চেঞ্জ করবে। চেঞ্জ করার ফলে তারা কী করবে, তারা আরপিএফের দিকে শিফট করবে, এবং তারা ভাববে যে কি আমি 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে এই আরপিএফের মতো প্রিপারেশন নিয়ে আমি আরপিএফটাকে ক্র্যাক করতে যাব। সে যখন আরপিএফের এই এক্সামটা ক্র্যাক করতে যাবে, সে তখন কী করবে, 2 মাসের জন্য একটা আরপিএফের ক্র্যাক করার একটা স্ট্র্যাটেজি বানাবে, এবং সেই স্ট্র্যাটেজি ওয়াইজ সে পড়তে থাকবে। তার ফলে কী হচ্ছে, সে যে অলরেডি এতদিন ধরে ডব্লিউবি বা কলকাতা পুলিশের জন্য যে প্রিপারেশনটা নিচ্ছিল সেটাকে পুরোপুরি ব্রেক করলো, এবং সে একটা নতুন স্ট্র্যাটেজিতে ইনভলভ হলো, এবং আলটিমেটলি 2 মাস পরে গিয়ে দেখবে কি সে পুরোপুরি সিলেবাসটাকে কমপ্লিট করতে পারেনি, এবং আরপিএফের যে ধাঁচ এক্সামের সেটাকে ঠিকঠাক মতো বুঝতে না পেরে সে এক্সামটাকে ক্র্যাক করার জন্য ছুটে বেড়াচ্ছিল। যখন এক্সাম অলরেডি তার সামনে চলে আসবে, তখন সে বুঝতে পারবে যে না, তার দ্বারা এই এক্সামটা আর ক্র্যাক হচ্ছে না, এবং তখন সে কী করবে, সে আবার হয়তো কলকাতা পুলিশের দিকে বা ডব্লিউপির দিকে ঝুঁকতে আসবে। তখন কীভাবে গিয়ে দেখবে যে কি কলকাতা পুলিশ বা ডব্লিউপিতে তার হয়তো আর সময় নেই, সে হয়তো মাত্র 2 মাস পাচ্ছে যে এই কলকাতা পুলিশ বা ডব্লিউপিকে ক্র্যাক করার জন্য। আর এই জায়গাটাতে হয়ে যায় তার আসলে অসুবিধাটা। সে তখন আবার কি প্ল্যান করবে, সে ভাববে যে কি এই 2 মাসের মধ্যে আমি কলকাতা পুলিশ বা ডব্লিউপি যেটা বেরোচ্ছে সেটাকে আমি ক্র্যাক করার চেষ্টা করি, এবং 2 মাসের মতো করে সে আবার একটা প্ল্যান বানাবে। আলটিমেটলি তার কী হচ্ছে, সে একের পর এক এক্সাম টার্গেটই করে যাচ্ছে, তার কোনো একটা পার্টিকুলার ফোকাস থাকছে না, যার ফলে সে বারবার এক্সামটাকে মিস করতে এগোচ্ছে, এবং এটা 90% স্টুডেন্টের ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখতে পাই। সো এই একটা রিজন থেকে তোমাদের কী কী জানা উচিত, তোমরা যে এক্সামটাকে টার্গেট করছো পুরোপুরি ফুললি ফোকাসড হয়ে সেই এক্সামটাকে টার্গেট করো। ইন বিটুইন যদি তোমাদের কোনো না কোনো এক্সাম চলে আসে, ডেফিনেটলি তুমি সেই এক্সামের ফর্ম ফিল আপ করো এবং সেই এক্সামটাকেও দিতে যাও, বাট তুমি কোনো রকমভাবে তোমার স্ট্র্যাটেজিতে পরিবর্তন করবে না। তুমি যেমনভাবে পড়ছিলে তুমি ঠিক সেই রকমভাবে পড়ো, জাস্ট যে তুমি নতুন এক্সামটা দিতে যাচ্ছ, মাঝখানে আসছে যে এক্সামটা, সেই এক্সামটা 2-4টে মক দিয়ে তুমি এক্সামটা অ্যাটেম্প্ট করে আসো, এবং তোমার যা পড়া হয়েছে তুমি সেই পড়ার উপর বেস করে তুমি সেই এক্সামটাকে অ্যাটেম্প্ট করো। তাতে তোমার সিলেকশন হোক চাই না হোক, বাট তুমি তোমার প্ল্যান
প্ল্যানটাকে চেঞ্জ করবে না, তুমি তোমার গোলটাকে চেঞ্জ করবে না, তুমি তোমার ফোকাসটাকে চেঞ্জ করবে না, জাস্ট একই দিকে তোমাকে প্রিপারেশন নিতে হবে যেন তুমি আলটিমেটলি যে এক্সামটার জন্য পড়ছো সেই এক্সামটা তুমি যেন ক্র্যাক করতে পারো। আর যখনই তুমি একটা এক্সাম ক্র্যাক করার মতো সিচুয়েশনে চলে আসবে তখন তুমি দেখবে তোমার মাল্টিপল এক্সাম ক্র্যাক হয়ে যাচ্ছে ওই সেম একটা প্রিপারেশন থেকেই। 2 নম্বর রিজন, এই রিজনটা 99% স্টুডেন্টের মধ্যে আমি দেখতে পাই যে তারা এই ভুলটা বারবার করে এবং রিপিটেটিভ ওয়েতে এই ভুলটা করতে চায়। সেটা হচ্ছে ফোমো। ফোমো কি? ফোমো হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, মানে তুমি কোনো জিনিসটা একটা এক্সামের প্রিপারেশন নিতে গিয়ে তুমি এই জিনিসটা হয়তো মিস করে যাচ্ছ, এই ধরনের একটা টেন্ডেন্সি ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে দেখা যায়। ম্যাক্সিমাম কি 99% স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা দেখাই যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই এই ধরনের ভুলটা তোমরা করে থাকো কিনা একটু খেয়াল করবে। সাপোজ তুমি হয়তো আজকে একটা চ্যাপ্টার পড়লে, সাপোজ তুমি হয়তো আজকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা খুব ভালো মতো পড়লে, একটা বই থেকে পড়লে বা একটা টিচারের কাছ থেকে পড়লে, খুব ভালো মতো পড়ে নিলে, পড়ে নেওয়ার পরে আবার তুমি যখন হয়তো দেখতে যাচ্ছ তুমি এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা খুব ভালো মতো পড়ার পরেও তোমার মনে হচ্ছে যে কি তোমার এখান থেকে তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছ যে তোমার সমস্ত কোশ্চেন হয়তো হচ্ছে না, কিছু না কিছু কোশ্চেন তোমার আটকে যাচ্ছে, তখন তোমার কী মনে হচ্ছে যে আমি কি আদৌ সম্পূর্ণ কমপ্লিটটা পড়লাম? এই জিনিসটা তোমার মনে একটা কোশ্চেন আসছেই, এবং এই কোশ্চেনটা আসার ফলে তুমি কী করো যে আদার্স আরও একটা টিচারের ভিডিও দেখতে যাও যেখানে গিয়ে তুমি দেখো যে সেখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা পড়িয়েছে এবং 2-4টে হয়তো এক্সট্রা ফ্যাক্ট সেখানে গিয়ে বলা হয়েছে, এবং তখন তোমার মনে হবে যে না এই টিচারটা আমাকে আরও একটু বেশি ইনফরমেশন দিচ্ছে, তো এই টিচারটা আরও একটু বেটার টিচার, এবং তুমি সেখান থেকে কী করো সেই জিনিসটা পড়তে লাগো, এবং এই জিনিসটা হওয়ার পরে তুমি যখন আবার কোশ্চেন প্র্যাকটিস করতে যাবে তখন তুমি তারপরেও গিয়ে দেখবে যে তোমার আরও বেশ কিছু কোশ্চেন যে এখান থেকে তোমার হচ্ছে না, এটা হওয়াটা ভীষণই স্বাভাবিক। এবং তুমি যদি একটা চ্যাপ্টার, আমি মেনে নিলাম, তুমি যদি একটা চ্যাপ্টারকে খুব ভালো মতো পড়ে ফেললে, 2-3টে টিচারের কাছ থেকে খুব ভালো মতো পড়লে, 2টো বই থেকে 3টে বই থেকে খুব ভালো মতো পড়লে, তারপরে গিয়ে তুমি কি দেখবে তোমার ম্যাক্সিমাম যে সিলেবাসটা পড়ে রয়েছে সেই সিলেবাসটা কিন্তু তোমার পুরোপুরি টাইমে তুমি কমপ্লিট করতে পারছো না, কারণ তুমি একটা জিনিসকে বারবার নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কারণ তোমার মনে কি হচ্ছে যে তুমি একটা চ্যাপ্টার পড়ার পরে তোমার সেখান থেকে কোশ্চেন কেন ছুটে যাচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে যে কি তুমি একটা জিনিস পড়ার পরে তোমার সেখান থেকে কোনো রকম কোনো কিছু ছুটতে পারে না, প্রত্যেকটা জিনিস মানে 100% তোমাকে অ্যাটেন্ড করতে হবে বা 100% তোমার কোশ্চেনের অ্যান্সার জানতেই হবে, এই ধরনের টেন্ডেন্সি তোমার মাথায় চলতে থাকে। বাট এটা কোনো রকমভাবে কোনো দিনও সত্য হতে পারে না, কারণ তুমি যখনই কোনো না কোনো কিছু একটা পড়বে তুমি ম্যাক্সিমাম সেখান থেকে 70-80% কি 90% ম্যাক্সিমাম তুমি সেখান থেকে ইনফরমেশন নিতে পারবে, এবং তার মধ্যে থেকে তোমার এক্সামে কোশ্চেন চলে আসে। ঠিক আছে, 2টো একটা কোশ্চেন এদিক সেদিক থেকে আসতেই পারে, বাট তার জন্য এই নয় যে তুমি সেই জিনিসটাকে বারবার বিভিন্ন জায়গা থেকে পড়তে থাকবে এবং সেই জিনিসটার উপর তুমি পিএইচডি করে ফেলবে। সো কোনো চ্যাপ্টার পড়ে নেওয়ার পরে তোমার যদি মনে হয় যে এই জিনিসটা হয়তো মিস হয়ে গেছে বা সেই জিনিসটা মিস হয়ে গেছে, তুমি যদি কোনো কিছু এক্সট্রা জানতে পেরে থাকো, তো সেই জিনিসটা তুমি যেখানে নোট বানাচ্ছ বা যেই বই থেকে পড়ছো সেখানে সেইখানে তুমি ছোটো করে সেই পয়েন্টটা নোট করে রাখতে পারো, বাট এর থেকে বেশি কিছু করার দরকার নেই। তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করতে লাগবে, বারবার যখন তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে এবং রিভিশন করবে, তোমার দেখবে অটোমেটিক প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হতে হতে এগোবে, তোমার একটা বেস তৈরি থাকছে এবং সেই বেসের উপর ভিত্তি করে তুমি একটা একটা করে জিনিস সেখানে অ্যাড করতে করতে এগোচ্ছ। বাট তোমার একটা বেসিক ভিত্তি, একটা বেসিক বেস তোমার যেন তৈরি থাকা যায় প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্টকে নিয়ে, যেন তুমি এটার উপরে এক্সট্রা জিনিস অ্যাড করতে পারো। সো এখান থেকে কী বোঝা যাচ্ছে যে একটা জিনিস পড়ার পরে সেই জিনিসটাকে নিয়ে বারবার বেশি ঘাঁটতে যাবে না, যেখান থেকে পড়ছো সেখানে ট্রাস্ট করে সেই জায়গাটা থেকে পুরোপুরি পড়ো, এবং তারপরে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করো, যেখান থেকে তোমাদের এক্সট্রা ইনফরমেশন আসছে সেটা তোমরা অ্যাড করতে থাকো। তার জন্য নতুন করে বারবার করে সেম জিনিসকে বিভিন্ন টিচার বা বিভিন্ন বই থেকে আলাদা আলাদা করে পড়ার দরকার নেই। পুরোপুরি আগে একবার একটা সিলেবাসটাকে পুরোপুরি গ্রো থ্রু হও, তারপরে তুমি তোমার যেটা এক্সট্রা এফোর্ট দেওয়ার তুমি সেটা দিতে পারো, বাট তার আগে নয়। 3 নাম্বার দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি টিচার সিলেকশন। দেখো, টিচার যখনই তুমি সিলেকশন করবে তখনই তোমাকে একটু রিসার্চ করে টিচারের বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে তারপরে তোমাকে টিচার সিলেকশন করতে হবে। কোনো টিচারের মুখের কথাই বা কোনো টিচারের কোনো বিভিন্ন বড় বড় ওয়ার্ড বা বিভিন্ন ব্যাচের নাম দেখে তুমি সেই ধরনের টিচারকে তুমি সিলেক্ট করছো, এটা কিন্তু ভুল ধারণা একদম। তুমি যখনই টিচার সিলেক্ট করতে যাবে তখনই তোমার টিচারের কি একটা ডেমো ক্লাস দেখতে হবে, একটা না পুরোপুরি, দরকার পড়লে তুমি একটা চ্যাপ্টারের ডেমো ক্লাস দেখো, দরকার পড়লে 8টা-10টা ডেমো ক্লাস দেখো, দেখার পরে সেই জিনিসটাকে তুমি ভালো করে স্টাডি করো, দেখো যে তুমি সেখান থেকে বুঝতে পারছো, এবং বুঝতে পারাটা সবথেকে বড় কথা নয়, তোমাকে সেখান থেকে দেখতে হবে তুমি যে এই জিনিসটা সেখান থেকে পড়লে ওই টপিকের উপর তোমার যদি আগামী দিনে যদি কোশ্চেন এসে থাকে তুমি সেই কোশ্চেনটা করতে পারছো কি পারছো না, তোমাকে এই জিনিসটাকে পুরোপুরি বুঝে নিতে হবে। যদি তুমি এই জিনিসটা ভালো মতো বুঝে নিতে পারো, তুমি দেখতে যদি পাও যে তোমার এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন বা হয়তো 50% বা 60% কোশ্চেন হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে না টিচারটা ঠিকঠাক দিকে এগোচ্ছে। আর তুমি কোশ্চেন প্র্যাকটিস কোথা থেকে করবে, তুমি অলওয়েজ দেখবে যে প্রিভিয়াস ইয়ার ওই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে কিনা, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে বেস বানিয়ে তুমি সেরকমভাবে প্রিপারেশন নেবে। আর যদি দেখো কোনো রকমভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হচ্ছে না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে না বা ওই ধরনের টপিক কভার করানো হয়নি, তখনই তুমি কী করবে, ওই টিচারটাকে পুরোপুরি নো বলে অন্য একটা টিচার খুঁজতে লাগবে। বাট বর্তমান দিনে তোমাকে টিচারটা ঠিকঠাক মতো সিলেকশন করতে হবে, এবং তুমি যদি একবার একটা টিচারকে ঠিকঠাক মতো সিলেক্ট করে নাও, তারপরে তোমাকে সেই টিচারের উপর ভরসা করে তোমাকে বারবার এগোতে হবে। এর মানে এটাই নয় যে তুমি সেই টিচার থেকে, তুমি সাপোজ হয়তো হিস্ট্রি পড়ছো এবং হিস্ট্রি পড়তে গিয়ে তুমি কোনো একটা জায়গা থেকে পড়লে যে পুরোপুরি হিস্ট্রিটা পড়লে, কোনো একটা টিচার হয়তো তোমাকে হিস্ট্রি থেকে এক্সট্রা ফ্যাক্ট বললো, এক্সট্রা ফ্যাক্ট যেমন হয়তো কী বললো, তোমাকে হয়তো বলে দিল পৃথ্বীরাজ চৌহানের তলোয়ারের কত ওজন ছিল, সে হয়তো যে কবচটা পড়তো সেই কবচটার কত ওজন ছিল, এই ধরনের উল্টোপাল্টা কিছু এক্সট্রা তোমাকে ফ্যাক্ট হয়তো বলে দেবে। আর সেই ফ্যাক্টগুলো দেখে তোমার মনে হবে যে বাবা আমি কত কিছু জেনে নিচ্ছি, পৃথ্বীরাজ চৌহানের তরোয়ালের ওজন আমার জানা রয়েছে, বাট কোন এক্সামে আসে এই কোশ্চেনটা?
তোমাকে এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে। তোমাকে দেখলে হবে না যে তোমাকে এটা দেখলে চলবে না যে কে তোমাকে এক্সট্রা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, যে ইনফরমেশনগুলো এক্সাম হলে কাজে লাগবে তোমাকে সেই রকমভাবে প্রিপারেশন নিতে হবে বা সেই রকমভাবে সেই সমস্ত টিচারের কাছ থেকে পড়তে হবে। সো যে কারণে টিচার সিলেকশনটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাটার, এবং প্রথম থেকেই তোমাদের যদি টিচার ভুলভাল হয়ে যায় বাই চান্স, তাহলে তোমরা কিন্তু বারবার এই লুপটার মধ্যে ভরসা করে এগোতে থাকবে এবং তোমাদের দেখে সিলেকশন হচ্ছে না। তো সেই জন্য প্রথম থেকেই বলবো টিচার ঠিকঠাক মতো সিলেক্ট করো এবং ঠিকঠাক মতো টিচার সিলেক্ট করে সেখান থেকে তোমরা পড়াশোনা শুরু করো। 4 নাম্বার ভুল, এবং এটা একটা মারাত্মক ভুল, এই ভুলটা আমি ম্যাক্সিমাম দেখতে পাই যে এই ডব্লিউবিপির ক্যান্ডিডেটের মধ্যেই। এরা কী করে, পিএমটিপিটি নিয়ে একটু বেশি মাথা ঘামিয়ে ফেলে। দেখো কিছু কিছু স্টুডেন্ট এরকম রয়েছে যারা হয়তো সারাক্ষণ এই পিএমটিপিটি নিয়ে মাথা ঘামাতে থাকে। তাদের মতে মনে হয় যে কি তাদেরকে তার রানটাতে কমপ্লিট করতে হবে, এবং ইনফ্যাক্ট তারা এই ফিজিক্যালের দিক থেকে একটু বেশি স্ট্রং হয়, অথবা তারা এই পড়াশোনার দিকটাতে একটু উইক হয়। তখন তারা কী করে, তারা ভাবে যে কি এই ফিজিক্যাল দিকটাই আমরা ভালো মতো প্রিপেয়ার করি এবং পড়াশোনাটা আস্তে আস্তে করতে থাকবো, এরকম তারা মনে করে। বাট আলটিমেটলি তাদের কী হয়, তারা বেশিরভাগ ধ্যানটা মানে তারা যদি সকালবেলা দৌড়তে যায় এবং সারাদিন তারা হয়তো কী হবে এই ফিজিক্যাল ফিটনেস নিয়ে ভাবতে থাকে যে তাদেরকে কী করে ফিজিক্যালটা ক্লিয়ার করতে হবে, তাদের এক্সামটা যে ক্র্যাক করতে হবে সেই দিকে তাদের ধ্যানটা কিন্তু অনেকটা কমই থাকে। মানে এই ক্ষেত্রে কী হয় যে কোনো একটা স্টুডেন্ট ফিজিক্যালের দিকে একটু বেশি ধ্যান দিয়ে থাকে, পড়াশোনাটার দিক থেকে একটু কম ধ্যান দিয়ে থাকে। এটা একটা মারাত্মক ভুল। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কলকাতা পুলিশ বা ডব্লিউবিপির অ্যাসপিরেন্টের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। এবং এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা ফিজিক্যালটাকে একদমই ধ্যান দেয় না, বাট তারা কি মনে করে যে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে যে এই 4টে সাবজেক্ট রয়েছে তারা এই 4টে সাবজেক্টের উপরে পুরোপুরি জোর দেবে। তারা হয়তো এই ফিজিক্যালের দিকে যখন তারা এক্সামের প্রিলিটা ক্র্যাক করে যাবে তারপরে তখন তারা এই ফিজিক্যালটা নিয়ে ভাবতে থাকবে। এটাও একটা সবথেকে বড় ভুল ধারণা। এক্ষেত্রে তাদের কী করা উচিত, যাদের এই মুহূর্তে ফিজিক্যালটা একটু উইক রয়েছে তাদের কী করা উচিত, তাদের হয়তো জগিং শুরু করতে পারে, যেন তারা তাদের বডিটাকে একটু রেডি করে নিতে পারে যে তারা ফিজিক্যাল যখন আসবে বা যখন তাদের এক্সাম, যখন তাদের প্রিলিটা হয়ে যাবে, প্রিলি হয়ে যাওয়ার পরে তখন তারা যেন ফিজিক্যালের উপর পুরোপুরি জোর দিতে পারে। বাট তার আগে তাকে কী করতে হবে, যে তাকে তার বডিটাকে এই মুহূর্তে একটু রেডি করতে হবে। তার জন্য কী হতে হবে, খুব অল্প পরিমাণে একটু জগিং করে রাখলেই হবে, তার থেকে বেশি কিছু করে রাখার এই মুহূর্তে প্রয়োজন নেই। তারপরে কী হচ্ছে, তার একটা ফিটনেসটা অটোমেটিকলি তৈরি হতে হতে এগোচ্ছে এবং তার কী হচ্ছে, বাকি যে টাইমটা থাকছে সে পুরো টাইমটা পড়াশোনার উপরে ফোকাস করতে পারছে। এবং যখন তার প্রিলিমিনারি এক্সামটা হয়ে যাবে তারপরে সে কী করে পুরোপুরি তখন সে ফিজিক্যালের উপরে জোর দিতে পারবে, মানে আরও একটু বেশি জোরটা ফিজিক্যালের উপরে দিতে পারবে। তার ফলে কী হবে, তার পুরোপুরি একটা বার্ডেন বলে মনে হবে না যে আজকে আমি রানটা প্রথম শুরু করছি। অলরেডি সে আগে থেকে জগিং করছিল, বাট এরপরে সে কী করছে, যেভাবে তোমাদের এক্সামে ফিজিক্যালে পিএমটিপিটি হবে সে হারে সে পুরোপুরি প্র্যাকটিসটা শুরু করছে। তার ফলে তার এই দৌড়ানোটা বা ফিজিক্যাল ফিটনেসটা নতুন বলে মনে হবে না এবং তার বডিটা অলরেডি তার কিছুটা ক্ষেত্রে রেডি হয়ে থাকবে। সো এখান থেকে কী বোঝা যায় যে পুরোপুরি অতিরিক্ত মাথা ঘামানো যাবে না, আবার কি পুরোপুরি ছেড়ে দিলেও চলবে না এই ফিজিক্যাল ফিটনেসটাকে নিয়ে। এই দুটো জিনিসকে, ফিজিক্যাল ফিটনেস এবং পড়াশোনা, এই দুটো জিনিসটাকে নিয়ে আমাদের ব্যালেন্স করে চলতে হবে। আর যারা অলরেডি ভালো মতো জানে যে তারা মাঠ ক্লিয়ার করে দেবে, তাদের এই মাঠের জন্য মাথা ঘামানোর দরকার নেই। সে তার নিজের মতো বুঝতে যদি পেরে থাকে এটা, তাহলে তার দরকার নেই। সে তাহলে এখন কী করবে, শুধুমাত্র মানে এক্সামটার দিকে ফোকাস করবে। তারপরে সে যখন নিজের সুইটেবল টাইম ওয়াইজ বুঝতে পারবে যে হ্যাঁ এই টাইমের মধ্যে আমি ফিজিক্যালটা কমপ্লিট করে যাবো, সে তার মতো তখন প্র্যাকটিস করা শুরু করে দিতে পারে। সেটা পুরোপুরি তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। 5 নাম্বার এবং সবথেকে বড় রিজন হচ্ছে 3টে বেসিক পিলার কমপ্লিট না করা। সবথেকে বড় রিজন হচ্ছে এটাই। তুমি যতগুলো ভুল করছো প্রত্যেকটা ভুল হয়তো কোনো না কোনো রকমভাবে হয়তো ঠিকঠাক মতো করে ম্যানেজ করে নেওয়া যেতে পারে। এই ভুলটা সবথেকে মারাত্মক ভুল তোমাদের এই কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে। সো এই জিনিসটা আমি একটু বলে দিই তোমাদের এই 3টে পিলারের ব্যাপারটা। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন তাদেরকে প্রিপারেশন শুরু করে, আমি তো আগে অনেক রিজন বললাম, বাট এইগুলোর সঙ্গে সঙ্গে তাদের 3টে কাজ মেন করতে হয়। সে আমি বলে দিলাম টিচার সিলেকশন করা বা সিলেবাসকে পড়া বা সিলেবাস দেখে নেওয়া কী আছে না আছে সব কিছু রয়েছে, বাট তার মেন 3টে কাজ হচ্ছে সিলেবাস কমপ্লিট করা, প্র্যাকটিস করা এবং মক টেস্ট দেওয়া। প্র্যাকটিসের মধ্যে তোমাদের রিভিশনটা চলে আসছে, তাহলে সিলেবাস, প্র্যাকটিস আর মক টেস্ট, এই 3টে কাজকে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করে কমপ্লিট করে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ভিডিও দেখে এবং বিভিন্ন জিনিস চেষ্টা করে যে হ্যাঁ তারা প্রিপারেশন করছে, বাট আলটিমেটলি কী হয়, তাদের হয়তো সিলেবাস কমপ্লিট নেই। সিলেবাস কমপ্লিট করলেও তারা হয়তো ঠিকঠাক মতো প্র্যাকটিস বা রিভিশন করতে পারেনি, আর ঠিকঠাক মতো প্র্যাকটিস বা রিভিশন করলেও তাদের হয়তো মক টেস্ট ঠিকঠাক মতো দেয়নি। এই 3টে জিনিসের মধ্যে একটা জিনিসও যদি তোমাদের ক্ষেত্রে যদি কম থেকে থাকে, তাহলে কোনো ক্ষেত্রে তোমার সিলেকশনটা কোনো রকমভাবে হবে না। প্রত্যেকটা ভিডিওতে তুমি আমার একই জিনিস দেখতে পাবে যে সিলেবাস কমপ্লিট করা, মক টেস্ট দেওয়া এবং প্র্যাকটিস করা বা রিভিশন করা, এই জিনিসটা তোমার থাকবেই থাকবে। কারণ এই জিনিস 3টে না হলে তুমি যাই স্ট্র্যাটেজি প্ল্যান করে যাও, তোমার যেরকমভাবে ইচ্ছে পড়ে যাও, তুমি যেরকম তুমি স্ট্র্যাটেজি ভিডিও দেখে যাও, তোমার কোনোদিনও কোনো রকমভাবে সিলেকশন হবে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করে, এই 3টে জায়গাতে কিন্তু একটা স্টুডেন্ট ল্যাগ করে যায়। আর প্রত্যেকটা সাবজেক্টে কীভাবে কী সিলেবাস শেষ করতে হবে না করতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য আমার আলাদা আলাদা করে স্ট্র্যাটেজি ভিডিও দেওয়া আছে। তুমি ম্যাথ কী করে পড়বে, তোমার রিজনিং কী করে পড়তে হবে, জিকে কী করে পড়তে হবে, ইংলিশ কী করে পড়তে হবে, তোমার ম্যাথ পড়তে গিয়ে কী কী অসুবিধা হতে পারে, জিকে পড়তে কী কী অসুবিধা হতে পারে, ইংলিশ তোমার ভোকাবুলারি কেন মুখস্থ হয় না, গ্রামার তোমাকে কী করে পড়তে হবে, প্রত্যেকটা জিনিসের আমার কিন্তু আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে।
ইনফ্যাক্ট তুমি প্র্যাকটিস কী করে করবে বা রিভিশন কী করে করবে, আমি অবশ্যই তোমাকে কোনো একটা টাইমে রিভিশনের একটা ভিডিও দেবো। আমার এটা দেওয়া হয়নি, আমি বলেছি তোমাদের রিভিশনের একটা ভিডিও দিয়ে দেবো। তো ডেফিনেটলি তোমাদের কী করে বেটার ওয়েতে তুমি রিভিশন করতে পারো, কী করে বেটার ওয়েতে তোমাকে প্র্যাকটিস করলে তোমার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো করে মনে থাকবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমাকে আলাদা আলাদা করে ভিডিও দিতে হবে। ডেফিনেটলি আমি এই জিনিসটা নিয়ে ভিডিও দেবো, এবং আগেও আমি বিভিন্ন প্র্যাকটিস রিলেটেড ভিডিও দিয়ে রেখেছি। এবং অনেকের ক্ষেত্রে চলে আসে কি মক টেস্ট তারা কী করে দেবে, এবং মক টেস্ট কী করে দেবে সেটারও রিলেটেড আমার একটা ভিডিও দেওয়া আছে। যদি ডব্লিউপিতে অনেকের সমস্যা হয়ে যায় যে তারা 60 মিনিটে সমস্ত কোশ্চেন হয়তো অ্যাটেম্প করতে পারছে না, 100টা কোশ্চেন তার অ্যাটেম্প হচ্ছে না, তো 60 মিনিটে কী করে তারা 100টা কোশ্চেন অ্যাটেম্প করবে, কীভাবে তাদের মক টেস্টের স্ট্র্যাটেজিটা প্ল্যান করতে হবে, কীভাবে তাদের মক টেস্ট দিতে হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আগামী দিনে আলোচনা করবো, যেন তুমি তোমার প্রিপারেশনটাকে পুরোপুরি কমপ্লিটলি ঠিকঠাক মতো নিয়ে যেতে পারো এবং প্রত্যেকটা ডাইরেকশনে সঠিক ডাইরেকশনে তুমি তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো। কারণ শুধুমাত্র পড়ে গেলে সেখান থেকে যেমন তেমন করে র্যান্ডামলি পড়ে গেলে কিন্তু সিলেকশন পাওয়া যায় না। আজকে বর্তমান কম্পিটিশনের কথা একটু মাথায় রাখো, মাথায় রেখে তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে তোমাকে প্রপার স্টাডি রুটিন বানিয়ে তোমাকে প্ল্যানিং করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে স্ট্র্যাটেজি ওয়াইজ ভালো মতো করে পড়তে হবে, তবে গিয়ে তোমার আলটিমেটলি সিলেকশনটা হবে। সো এই হচ্ছে 5টা বিগেস্ট রিজন, যে রিজনগুলোর জন্য একটা স্টুডেন্ট সিলেকশন পায় না বা সিলেকশন থেকে তারা পিছিয়ে থাকে। তো ডেফিনেটলি তুমি দেখো তুমি কোন কোন ভুলগুলো করছো এবং প্রত্যেকটা ভুলকে তুমি কীভাবে ট্যাকেল করতে পারো না করতে পারো, প্রত্যেকটা জিনিসই আমি এই ভিডিওতে আলোচনা করে দিয়েছি। এবং আগামী দিনে কীভাবে মক টেস্ট দেবে বা কীভাবে তোমাদের রিভিশন করতে হবে না করতে হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আগামী দিনে ভিডিও দেবো। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।